মোবাইল না দিলে সুইসাইড করে ফেলবো, এই ধরনের থ্রেট নিয়েও কিন্তু প্যারেন্টসরা আসেন। আপনি এই কাজটা কখনো করবেন না যে বাচ্চাকে একটা ছবি আঁকতে দিয়ে আপনি বসে মোবাইল স্ক্রল করছেন। এমন কোনো কালচার যেটা কোনোভাবেই ইসলামের সাথে যায় না, সেই ক্ষেত্রে আপনি হয়তো সেখান থেকে আপনার বাচ্চাকে দূরে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, মডেস্ট কালেকশন থেকে ফারিজা বিনতে বুলবুল বলছি। নতুন বছরে আপনাদের জন্য একটা পডকাস্ট নিয়ে হাজির হলাম এবং আমাদের ফার্স্ট এভার পডকাস্টে গেস্ট হিসেবে আমন্ত্রিত আছেন ডক্টর রেদওয়ানা হোসেন, যিনি সাইকিয়াট্রিস্ট হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালে কর্মরত হয়েছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি যদি আপনার সম্পর্কে একটু কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেদওয়ানা হোসেন। আমি MBBS MD সাইকিয়াট্রি, সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আচ্ছা, আজকে আমরা পডকাস্টে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মূলত হচ্ছে আমাদের প্যারেন্ট এবং তাদের বাচ্চাদের, স্পেশালি টিনেজ যে সেটা মানসিক যে স্বাস্থ্য নিয়ে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজে যে যদি আপনার সাথে মানে একজন সাইকিয়াট্রিস্টের সাথে যদি কেউ সামনাসামনি কাউন্সেলিং করার সুযোগ পেতেন তাহলে কী ধরনের কোয়েশ্চেনগুলো তারা করতেন। তো 3টা কোয়েশ্চেন এসেছে। আমি একটু প্রথমে তাদের কোয়েশ্চেনগুলোকে যদি পড়ি। ফুল টাইম ওয়ার্কিং মম হয়েও কিভাবে বাচ্চাকে কোয়ালিটি টাইম দেব, মম গিল্ট থেকে কিভাবে নিজেকে বাঁচাবো, কিভাবে বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, আর আফসোসটা যেন না হয় যে মা সময় দেয়নি, নিজের মনের যত্নটা কিভাবে নেব। ওকে, খুব রিলেভেন্ট প্রশ্ন আজকাল বর্তমান সোশ্যাল কনটেক্সটে। ফুল টাইম ওয়ার্কিং মম, আসলে ফুল টাইম ওয়ার্কিং বলতে কি? ওয়ার্কিং আওয়ার তো সবসময় স্পেসিফিক। তো আমরা যারা অফিস করি, যারা ওয়ার্কিং মম, আমরা আদার দ্যান দ্য বিজনেস উইমেন, আমরা যারা সার্ভিসে আছি, একটা বিষয় কিন্তু ঠিক যে আপনার ওয়ার্কিং আওয়ারটা কিন্তু স্পেসিফিক। আপনি 9টা 5টা অফিস করেন, 10টা 6টা অফিস করেন, অথবা 8টা 2টা অফিস করেন, যেভাবেই করেন আপনার ওয়ার্কিং আওয়ারটা স্পেসিফিক। তো সুতরাং এই বিষয়টা সবার আগে মনে রাখতে হবে যে অফিস শুড বি লাইক অফিস। আপনি অফিস আওয়ারের বাইরে যাতে অফিসটাকে ক্যারি না করেন, সেটা ওভারটাইমটাও অ্যাভয়েড করার চেষ্টা করা, এবং অফিসের ওয়ার্কগুলো বাসায় নিয়ে না আসা, এই প্র্যাকটিসটা রাখা জরুরি। এরপরে আপনি বাকি যে সময়টা, ইনফ্যাক্ট আপনি কিন্তু 24 আওয়ার্সই একজন মা। আপনি অফিসের টাইমটাতে আপনার মায়ের সাথে আপনার এক্সট্রা ওয়ার্কটা হচ্ছে আপনার অফিস ওয়ার্ক। তো আপনি যখন ঘরে ফিরলেন তখন থেকে আপনি অফিসকে পিছনে ফেলে এসে দেন ইউ শুড বি স্টার্ট ইয়োর মম লাইফ। এই লাইফে আপনি বাচ্চার সাথে হয়তো আপনি পুরোটা সময় বাচ্চার সাথে সোললি কাটাতে পারবেন না, কারণ আপনাকে ঘর মেনটেন করতে হয়। যাদের একাধিক বাচ্চা থাকে, বয়স অনুযায়ী বাচ্চাদের ডিমান্ডগুলো ডিফারেন্ট হয়। আপনাকে অন্যান্য রিলেটিভ বা অবশ্যই আপনার হাজব্যান্ড বা আপনার আরও কিছু রেসপন্সিবিলিটি থাকে। তো এই সময়গুলোর মধ্যে যতটুকু পারা যায় আপনার বাচ্চাটাকে সাথে নিয়ে আপনি যতটুকু যেই কাজগুলো করতে পারেন বাচ্চাকে নিয়ে আপনি করলেন। এর মাঝে একটা স্পেসিফিক টাইম, সেটা আপনি সম্পূর্ণ বাচ্চার জন্যই রাখবেন, বাচ্চা এবং আপনার জন্য, যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি। খুব প্রচলিত শব্দ, অবশ্যই জানেন। কোয়ালিটি টাইম বলতে বোঝায় আপনি আপনার বাচ্চার সাথে যেই মোমেন্টটা স্পেন্ড করবেন, ইউ শুড বি প্রেজেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট। আপনি এই কাজটা কখনো করবেন না যে বাচ্চাকে একটা ছবি আঁকতে দিয়ে আপনি বসে মোবাইল স্ক্রল করছেন, অথবা আপনি ফোনে কথা বলছেন, অথবা বাচ্চা আপনার সাথে আছে কিন্তু সে মনে করছে যে তাকে আপনি অ্যাটেন্ড করছেন না। এই বিষয়টা যাতে না হয়, তার প্রত্যেকটা কোয়েশ্চেনে রেসপন্সিভ হওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়া। আপনি শুধু মুখে কথা না বলে আপনার চোখে, আপনার হাসিতে, আপনার স্পর্শে তাকে এটা বোঝানো যে আপনি তার সাথে আছেন। এই সময়টা শুধু যে আপনার সন্তানের জন্য বেনিফিশিয়াল তা না, এটা কিন্তু আপনাকেও রিচার্জ করবে আপনার পুরোটা দিনের জন্য। এই টপিকে আমি আরও কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সিঙ্গেল মমদের যে চ্যালেঞ্জগুলো এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের যে স্ট্রেসগুলো নিতে হয়, অন্যদের চেয়ে তো তাদের উপর স্ট্রেসটা অনেক বেশি যায়। বাচ্চার অসুস্থতা বলেন বা বিভিন্ন সময় আর্থিক দিক থেকে প্রেশার আসে, ফ্যামিলির দিক থেকে প্রেশার আসে। অ্যান্ড এখনকার ওয়েমেন আসলে সিঙ্গেল মম হলে তো আরও বেশি, আমরা কিন্তু অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলি নিজেদের উপরে। তো এই স্ট্রেসগুলো আমরা কিভাবে সামলাবো? ওকে, তো প্রথমে একটা বিষয় বলি, আমি একটা ডেটা শেয়ার করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে 2023-র একটা স্টাডি অনুযায়ী
দেখা গেছে যে বাংলাদেশের ডিভোর্সের রেট হচ্ছে 1.1%, মানে প্রতি 100 জনে 1.1টা বিয়ের মধ্যে 1.1টা ডিভোর্স হয়। তাহলে সেই ডিভোর্স যখন হচ্ছে তখন কিন্তু আসলে শুধু সিঙ্গেল মম না, একজন বাবাও কিন্তু সিঙ্গেল হয়ে যাচ্ছেন। যদিও বাবাদের রেশিওটা অনেক কম, বাট স্টিল আমি এখানে যখন আমি বলবো বিষয়টা, আমি বাবা মা দুজনকেই আসলে ইন্ডিকেট করব। সিঙ্গেল মা বা সিঙ্গেল বাবার জন্য এই প্যারেন্টিং জার্নিটা ডিফিকাল্ট দেন একজন যেখানে দুজন প্যারেন্টকে নিয়ে যেই ফ্যামিলি তার থেকে। তো বিষয় যেটা হয় আসলে আপনারা নিজেরা সবাই বুঝতে পারছেন, আপু আপনিও অলরেডি বললেন যে দুজনের কাজ যখন একজনকে করতে হয় সেই একই সময়ের মধ্যে দুজনের জন্যই সময় ছিল 24 ঘন্টা। এখন সময়টা 24 ঘন্টাই রইল, কিন্তু কাজের লোডটা হয়ে গেল দ্বিগুণ। অবশ্যই স্ট্রেস তৈরি হবে মাকে বা বাবাকে। তখন সংসারের যে কাজগুলো, ফিনান্সিয়াল যে দায়িত্বগুলো, বাচ্চার পড়াশোনা, বাচ্চার অসুস্থতা, নিজের যত্ন, এই সব কিছু মিলে বাবা অথবা মা তখন ওভারবার্ডেন হয়ে যান। তো এই ওভারবার্ডেনটাকে কমানোর জন্য যেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি ব্যালেন্স করবেন, কথাটা আসলে বলা যতটা সহজ, করাটা ততটা সহজ না। তো ব্যালেন্সিংয়ের কি পয়েন্ট হচ্ছে, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার জীবনে বাহুল্য কোনগুলো, কোন বিষয়টাকে ডিসকার্ড করলে আপনার খুব বেশি অসুবিধা হয় না। সেই পয়েন্টে আপনি আপনার বাহুল্যগুলোকে ছেড়ে দিবেন। এরপরে যে আপনার প্রয়োজনীয় কাজগুলো, সেগুলোকে আপনি এটা ছক আকারে আপনি করতে পারেন যে যেই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে, কোনো বিকল্প নেই, সেই কাজটা আপনি করবেন, আপনি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী করবেন। যেই কাজটা ডেলিগেট করা যায়, অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া যায়, সেখানে হয়তো আপনার কিছু ছোটোখাটো হ্যাসেল হলেও আপনি সেই কাজটা অন্য কাউকে দিয়েই করিয়ে নেন। দিন শেষে যাতে আপনার কাছে দুটা জিনিস থাকে, এক আপনার নিজের জন্য মি টাইম বা নিজের সময়, এবং আপনার সন্তানের সাথে কোয়ালিটি একটা টাইম। সন্তান যাতে কখনো এটা না মনে করে যে সে বাবা চলে গেছে বা মা চলে গেছে, সে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, এই বিষয়টা যাতে তার মধ্যে না আসে। যদি আপনাকে একা জার্নিটা করতে হয়, আপনি তাকে এটা বোঝাবেন যে এটা জার্নিটা কষ্টকর, কিন্তু ইম্পসিবল কোনো জার্নি না। সমাজে এরকম অনেক সিঙ্গেল প্যারেন্ট আছেন, সুতরাং আপনার বাচ্চা একটা আনফেভারেবল সিচুয়েশনে পড়েছে ঠিকই, কিন্তু সে আনফেভারেবল সিচুয়েশনটা কোনো খুব নিউ কোনো সিচুয়েশন না, ইট হ্যাপেন্স ইন দ্য সোসাইটি। তো এটা যখন আপনি তাকে এই সেন্সটা দিবেন, তখন তার কষ্ট হলেও সে বুঝতে পারবে যে সে সোসাইটির বাইরের কেউ না, তার মতো আরও মানুষ আছে, এবং তার জার্নিটা অন্যদের থেকে ডিফারেন্ট বাট নট ইম্পসিবল। আচ্ছা, সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল আমাদের ফলোয়ার থেকে, সেটা হচ্ছে হাউ টু কমিউনিকেট উইথ দেম অ্যাবাউট দেয়ার ইনার থটস ফর মাই ইয়াঙ্গেস্ট সান, হাউ ক্যান আই কুল ডাউন হিজ হাইপার বিহেভিয়ার। তো এই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, আমার বাচ্চাও খুব হাইপার, তো এইটা কি করা যায় বলে? আচ্ছা, এটা খুব কমন একটা প্রবলেম রিসেন্ট মডার্ন এই যে প্যারেন্টরা ফেস করেন, হাইপার অ্যাক্টিভিটি। আসলে আপনি আসলে একটা বাচ্চাকে কখন হাইপার অ্যাক্টিভ বলবেন? একটা বাচ্চা তো অবশ্যই অ্যাক্টিভ থাকবে, দুষ্টুমি করবে, সে খেলবে, ভাঙবে, ব্যথা পাবে, অন্যকে আঘাত করবে, নিজে আঘাতপ্রাপ্ত হবে। তো আমি তখনই আসলে আমরা হাইপার অ্যাক্টিভ বাচ্চাটাকে বলি যখন তার এই হাইপার অ্যাক্টিভিটির জন্য সে যেই জায়গাগুলোতে একটা সাধারণ বাচ্চার শান্ত হয়ে বসে থাকাটা এক্সপেক্টেড ছিল, সেই জায়গাটাতেও যখন সে বসতে পারে না। লাইক যখন হয়তো অনেকগুলো বাচ্চা একসাথে বসে খেলছে, হাঁড়ি পাতিল খেলছে, ফিশিং গেম খেলছে, পাজল মেলাচ্ছে, তো এই ধরনের শান্ত এক্সপেক্টেড পরিবেশগুলোতেও যখন সে বসতে পারে না, অথবা যখন একটা বাচ্চা স্কুলে যাওয়ার পরে তার স্কুল থেকে ফ্রিকোয়েন্টলি কমপ্লেইন আসে যে সে ক্লাসে টানা বসে থাকছে না, সে খুব কলম পেন্সিল হারাচ্ছে, সে কোনো পড়া লিখতে পারছে না, তখন আসলে আমরা বুঝতে পারি যে না, এই হাইপার অ্যাক্টিভিটিটা একটা সমস্যা, একটা প্রবলেমের দিকে যাচ্ছে, এবং ইট মাইট বি আ কেস অফ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা অনেক প্যারেন্টসই আসলে সোশ্যাল মিডিয়ার বদলতে এখন জানেন। কিন্তু মনে রাখবেন, প্রথম কথা হচ্ছে ADHD আর সাধারণ হাইপার অ্যাক্টিভিটি এক না। এখন আপনি তো হয়তো আমার এতটুকু আলোচনা থেকে যদি আপনি বুঝতে পারেন আপনার বাচ্চার যদি হাইপার অ্যাক্টিভিটি অনেক বেশি মাত্রায় হয়, যে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রফেশনালের পরামর্শ নেবেন। আর যদি আপনি দেখেন যে না, সে সাধারণ ডে টু ডে লাইফে সে যে জায়গায় শান্ত হয়ে বসে থাকার কথা, সে অতটুকু বসে, সে একটা গল্পের বই নিয়ে তার সাথে বসলে সে
গল্পটা সে পুরোটা শোনে, সে একটা কনভারসেশন কন্টিনিউ করে শেষ করতে পারে, তখন আপনি বুঝতে পারবেন যে না, সে নর্মাল, তার হাইপার অ্যাক্টিভিটিটা সাধারণ বাচ্চাদের মতোই, হয়তো সামান্য একটু বেশি। এখন যখন টডলার, আমরা টডলারদের ক্ষেত্রে একটা জিনিস জানি যে আমরা টেরিবল 2 টার্মটা আমরা জানি যে 2 বছর পর্যন্ত আসলে একটা বাচ্চা খুব অস্থির থাকে, চঞ্চল থাকে। তো ওই বয়সটা আমরা বাচ্চাকে কাম ডাউন করার জন্য অবশ্যই যেটা করব, প্যারেন্টসের সাথে বাচ্চার কমিউনিকেশন বাড়াতে হবে। এবং এই বাচ্চাগুলো কিন্তু নিজের ইনার থট, যেটা আপনি বললেন, ইনার থটটাকে কিন্তু সে ভাষায় প্রকাশ করতে পারে না, সে তার আচরণে প্রকাশ করে। তো প্যারেন্টসকে সেই আচরণের কিউগুলোকে বুঝতে হবে যে আমার বাচ্চা কখন হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যখন সে দেখছে আমি তাকে অ্যাটেনশন দিচ্ছি না, বাসায় গেস্ট এসছে, আমি গেস্টের সাথে কথা বলছি, বাচ্চা চাচ্ছে আমি তাকে অ্যাটেনশন দিই, খুবই ভ্যালিড চাওয়া, তখন আমি সেই বাচ্চাটাকেও ইনকর্পোরেট করবো আমার সাথে। আমি তাকে কোলে বসাবো, আমি তাকে হাগ করব, আমি তাকে জয়েন্টে প্রেস করে দিব, যে আমি তাকে এই ফিলিংটা দিব যে আই অ্যাম উইথ ইউ। তো আমি তার আচরণ দেখে বুঝবো তার থটটা কি। আমি তাকে ভাষায় সে বলতে পারবে না, আমি দেখব আমার কোন আচরণে সে খুশি হয়। আমি যখন আমার আচরণটাকে আইডেন্টিফাই করতে পারবো যে আচরণটা তাকে খুশি করে, তখন কিন্তু আমার জন্য তাকে রিড করাটা সহজ হবে। আচ্ছা, থার্ড যে কোয়েশ্চেনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের বিকাশে পারিবারিক বন্ধু এবং বাচ্চার স্কুলের বন্ধু জরুরি। পারিবারিক বন্ধু পাচ্ছে না, আদর্শগত অনেক দিক থেকে ছাড় দিলে হয়তো কিছু বন্ধু পাওয়া যেতে পারে, সেটা আবার বাচ্চার জন্য কল্যাণকর হয় না দেখেছি। একই জিনিস বাচ্চারা স্কুলেও ফেস করছে, করণীয় কি? মাঝে মাঝে হতাশা তৈরি হয়। এটা মেবি আমার মনে হয় ইসলামিক দিক থেকে উনি করেছেন। জি, ধন্যবাদ। যেই প্রশ্নটি করেছেন আপা, আমি প্রথমেই আপনাকে একটা বিষয় বলবো যে আপনি যখন সমাজে চলেন, আপনি তো সবাইকে একই স্ট্যান্ডার্ডে পান না, আপনার মতো করে সবাই না, আপনার মাপেও কেউ হয়নি, আপনিও কারো মাপে হননি। সুতরাং আপনার বাচ্চা যখন একটা স্কুলে যাবে, একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যাবে, রিলেটিভদের সাথে মিশবে, আপনার বাচ্চার মতো বা আপনার স্ট্যান্ডার্ডকে পুরোপুরি ফিট করে কিন্তু কেউ হবে না। আপনাকে যে আপনি যে হতাশ হয়ে যাচ্ছেন, এটা হতাশ হওয়ার মতো বিষয় আসলে না। আপনি বরং ব্যাপারটাকে যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখেন, যে অন্যান্য সব আদর্শের মানুষের সাথেই কিন্তু আমরা মিশিয়ে চলি, দিন শেষে আমার নিজের আদর্শটাকে আমি ধারণ করি। আমি যখন বুঝতে পারবো যে বড় ধরনের কোনো গ্যাপ আছে, আকিদাগত কোনো বড় ধরনের সমস্যা আছে, অথবা খুব বড় ধরনের কোনো ডিসক্রিপেন্সি, যেমন হয়তো আমরা ওয়েস্টার্ন কালচার অথবা এমন কোনো কালচার যেটা কোনোভাবেই ইসলামের সাথে যায় না, সেই ক্ষেত্রে আপনি হয়তো সেখান থেকে আপনার বাচ্চাকে দূরে রাখতে পারেন, কিন্তু আলটিমেটলি সবার সাথে মিশতে দেওয়াটাই উচিত। এবং দিন শেষে বাচ্চার রুট কোথায়? রুট হচ্ছে পরিবার, রুট হচ্ছে তার স্কুল। আপনার বাচ্চা যদি ইসলামিক স্কুলে পড়ে বা যদি নাও পড়ে, দিন শেষে সে তো ঘরে ফেরে, এবং দিনের বেশিরভাগ সময় তো সে ঘরেই থাকে। আপনি আপনার আদর্শতে বাচ্চাকে বড় করতে চাইলে ঘরে যদি আপনি সেটা এস্টাবলিশ করতে পারেন, তাহলে ঘর থেকে যখন বাচ্চাটা বের হবে, সে জানবে যে আমার ফ্যামিলির মোরাল ভ্যালু এটা, এর বাইরে গেলে সেটা এর ব্যত্যয় হয়, এটার পরিবর্তন হয়। এর মধ্যে যেটা ভালো সেটা আমি গ্রহণ করব, যেটা খারাপ সেটা আমি বর্জন করব। যদি আমি ভালো খারাপের পার্থক্য না বুঝি, আমি আমার প্যারেন্টসের সাথে, আমার টিচারের সাথে আমি শেয়ার করব যে আমার ওই ফ্রেন্ড এটা বলেছে, এই কাজটা কি করা যায়। হতে পারে আমার ফ্রেন্ড বলেছে যে আচ্ছা, এই বাবা মাকে না বলে চল আমরা আজকে হ্যাং আউট করি, আমি বাসায় এটা জানাবো না, হ্যাঁ আমরা এটা বাবা মাকে জানাবো না। তো আপনার বাচ্চা হয়তো ঘরে শিখে গেছে যে সবসময় সত্যি কথা বলতে হয়, আপনার বাচ্চা এটা বাসায় এসে বলুক, আপনি এই কালচারটা তৈরি করেন। সে ভালো খারাপের মিশ্রণেই সে বড় হবে, সে ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ জেনে সে বর্জন করতে পারবে। আপনাকে এফোর্ট বেশি দিতে হবে, কিন্তু এটার চেয়ে ভালো কোনো অ্যাপ্রোচ কখনোই ছিল না, কখনোই হবে না। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা দোয়া আসলে। হ্যাঁ, দোয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো অবশ্যই জীবনের প্রতিটা ক্ষেত্রে আসলে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহর সাহায্য চাইবো, এবং আমরা মানুষ হিসেবে আমরা যেটা করব, আমাকে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টার জায়গা থেকে কিন্তু আমরা বলছি, আমরা যা কথাগুলো বলি, অ্যাজ আ ডক্টর, আমি সাইকিয়াট্রিস্ট, আমি ট্রিটমেন্ট দিই, আমি তো রোগীকে ভালো করি না, রোগীকে ভালো করে না আল্লাহ, আমি হচ্ছি উসিলা। তো আমরা যা করব সেটা হচ্ছে আমাদের যেটা স্ট্যান্ডার্ড, আমরা যেটা জানি, আমার দিন শেষে যাতে আমি কোনোভাবে আমার দিন থেকে সরে না যাই। সেটাই। তাহলে আমরা একটু আপনি যেমন আমি মাঝে মাঝে কথা হয় না যে কী ধরনের কেসগুলো আপনারা পান বা এখনকার যে প্রবলেমগুলো, দু একটা যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন আমার মনে হয়। ওকে, আসলে টিন কেস আমি যদি একটু আলাদা করে বলি আপনাকে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, চাইল্ডহুডে আমরা যে ধরনের কেস পাই, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার,
ADHD বা হাইপার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এবং এটা ছাড়াও বুদ্ধি প্রতিবন্ধকতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এছাড়াও বাচ্চাদের আচরণগত সমস্যা, ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার, এই কেসগুলোই আসলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পাই। টিনদের ক্ষেত্রে কেসগুলো একটু ডিফারেন্ট হয়। টিনদের ক্ষেত্রে আসলে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং বাচ্চারাও অনেক সচেতন, ওরা আমি বলবো আমাদের জেনারেশনের চেয়ে অনেক স্মার্ট। আর আপনারা সবাই জানেন যে বর্তমান জীবনে আসলে আমাদের স্ট্রেস লেভেল অনেক বেশি, তো যার কারণে টিনদের মধ্যেও সেটার প্রভাব পড়ে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট টিনেজার বাচ্চারা মোটা দাগে দুই ধরনের সমস্যা নিয়ে আসে। এক ধরনের বাচ্চারা আসে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এই সমস্যাগুলো নিয়ে, এবং আরেক ধরনের বাচ্চারা আসে আচরণগত সমস্যা নিয়ে, টিনেজাররা। তাদের মধ্যে একটা বড় পোর্শন হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। স্ক্রিন অ্যাডিকশনের মধ্যে গেমিং অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, যে কোনো টেকনোলজি অ্যাডিকশন, ইভেন পর্নোগ্রাফি অ্যাডিকশন, ইভেন গ্যাম্বলিং, এই কেসগুলো আমরা পাই। আর এটা ছাড়াও অ্যাডিকশন ছাড়াও বাচ্চাদের যে আমরা বলি অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, যেটা যদি আপনি সহজ ভাষায় বলি, যে বাচ্চাদের ঔদ্ধত্য, আচরণে ঔদ্ধত্য, বাবা মার সাথে দুর্ব্যবহার, তাদের গায়ে হাত তোলার প্রবণতা, বাচ্চাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা, অন্যের জিনিস না বলে নিয়ে আসার প্রবণতা, প্রচলিত আইন কানুনকে অমান্য করার প্রবণতা, এই ধরনের কেসগুলো টিনেজারদের মধ্যে বেশি দেখা যায়। এটা তো আসলে খুবই অ্যালার্মিং। তো এখানে ডিজিটাল যুগে প্যারেন্টিংটা কীরকম হবে? মানে বাচ্চাদের স্ক্রিন অ্যাডিকশান, এটা মনে হয় ঘরে ঘরে, সবাই তো আসলে যায় না। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যারা সাইকিয়াট্রিস্টের কাছে যায় তারা অলরেডি যারা যায় না তাদের থেকে এক ধাপ এগিয়ে। যারা যায় তারা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, আপনি যারা যায় না সেই সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, এবং এই মানে নিজের সমস্যা নিজে যে ডিফাইন করতে পারছে না, এটা তো আরো বড় সমস্যা, যে সে যে যাচ্ছে না, সে যে জানে না যে তার সাহায্য প্রয়োজন। এক্স্যাক্টলি। আসলে ডিজিটাল যুগে প্যারেন্টিং তো অনেক বড় একটা স্পেকট্রাম। আমি যদি সবগুলো পয়েন্টে এই মুহূর্তে ফোকাস করতে না পারলেও ডিজিটাল যুগে প্যারেন্টিংয়ের জায়গাটা যদি আমি একটু ফোকাস করি, সেখানে হচ্ছে প্যারেন্টসরা যেটা আসেন সাধারণত, যে বাচ্চাদের মোবাইল আসক্তি, সারাদিন মোবাইলে পড়ে থাকে, মোবাইল হাত থেকে নিতে গেলে রাগ হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, এবং এক্সট্রিম কেসে আমরা কিন্তু এমনও পাই মোবাইল না দিলে সুইসাইড করে ফেলবো, এই ধরনের থ্রেট নিয়েও কিন্তু প্যারেন্টসরা আসেন। তো যেটা হচ্ছে যে আপনি অ্যাজ আ প্যারেন্ট আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে আপনার বাচ্চা কখন লিমিট ক্রস করছে। তাহলে লিমিট যখন সে ক্রস করবে, তাহলে আপনাকে লিমিটটা জানতে হবে, আপনি লিমিটটা কোথায় সেট করবেন, এটা আপনার ডিউটি। আমরা যদি আইডিয়াল স্ট্যান্ডার্ড স্ক্রিন টাইমটা আমি শেয়ার করি, এটা বলা হয়ে থাকে যে 18 মাসের কম বাচ্চাদের জন্য স্ক্রিন একেবারেই প্রহিবিটেড। শুধুমাত্র আপনি যদি ভিডিও কল দেন বাচ্চাকে, তখন বাচ্চা স্ক্রিনের সামনে আসতে পারে। আদারওয়াইজ 18 মাসের নিচে আপনি বাচ্চাকে কখনোই মোবাইল দিবেন না, কোনো গ্যাজেট দিবেন না। দেন 18 থেকে শুরু করে 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনি দৈনিক 1 ঘন্টা স্ক্রিন টাইম রাখতে পারেন। তবে এই 1 ঘন্টাটা আসলে অবশ্যই হতে হবে সুপারভাইজড, অর্থাৎ আপনি সাথে থাকবেন অথবা কোনো গার্ডিয়ান ফিগার সাথে থাকবে, সে ফলো করবে বাচ্চা কী দেখছে, কী কন্টেন্ট দেখছে। আপনারা সবাই জানেন যে যখন আসলে আমরা সোশ্যাল মিডিয়া বা আপনি যখন স্ক্রিনে ঢুকছেন, এখন খুব আনওয়ান্টেড কন্টেন্ট কিন্তু চলে আসে। তো এটা থেকে বাচ্চাকে প্রিভেন্ট করার জন্য যতটুকু সম্ভব আপনি যদি চাইল্ড ফ্রেন্ডলি কোনো সার্ভার থাকে সেখান থেকে দেখাতে পারেন, অথবা ইউটিউব কিডস, বা আপনি যতটুকু পারেন আপনি ফিল্টার করলেন। আর সব কিছুর উপরে যেটা হচ্ছে আপনার সুপারভিশন। 5 বছরের পর থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনার তখন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময়ই আসলে এটা কন্ট্রোল করা যায় না। আমি একটু ডিসক্লেইমার দিই এখানে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেটা বলছি সেটা যে বাচ্চারা স্ক্রিন দেখে বা দেখার অভ্যাস আছে তাদের জন্য। এর মধ্যে কিন্তু আমাদের কিছু প্যারেন্টস আছেন যারা স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন বাচ্চারা কোনো স্ক্রিনের সামনে যাবে না। সো স্যালুট টু দেম যে আপনারা সেটা মেনটেন করতে পারছেন এবং আপনার বাচ্চা সেটাতে কমপ্লাই করছে। কিন্তু একটা বড় বাল্ক এবং মোস্ট অফ দ্য ফ্যামিলিজ সেখানে যেটা হয় যে প্যারেন্টস কিন্তু কন্ট্রোল করতে পারেন না। তো সেই প্যারেন্টসদের জন্য যে আপনি যখন আপনার বড় বাচ্চাগুলো স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আপনি সবার প্রথমে আপনি লিমিট সেট করবেন। সেই লিমিটটা আইডিয়ালি 2 ঘন্টার বেশি না হয় ভালো, এন্টারটেইনমেন্ট পারপাসে। আমি একটু আবার এখানে আরেকটু শেয়ার করি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে।
কোভিডের পরে কেসগুলো হিউজ পরিমাণে বেড়ে গেছে, কারণ ইন্টারনেটে অনলাইন ক্লাসের কারণে বাচ্চাদের হাতে মোবাইল বা ডিভাইস খুব অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সেখান থেকে তাদের অ্যাডিকশনটা তৈরি হয়েছে। এবং বাবা মারা এসে কমপ্লেন করেন যে আগে ভালো ছিল, করোনার পর থেকে আমার বাচ্চা মোবাইল ছাড়তে চায় না। সো একবার ধরে ফেলেছে, এটা একটা জিনিস মনে রাখবেন, দ্য থিং দ্যাট ক্যান বি লার্নড অলসো ক্যান বি আনলার্নড। অর্থাৎ আপনি যেটা একবার শিখতে পারেন সেটা আপনি ভুলতেও পারবেন। আপনি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু সেখান থেকে বের হয়ে আসাও সম্ভব, শুধু আপনাকে এফোর্ট দিতে হবে। কীভাবে এফোর্ট দেবেন? এফোর্ট দিতে হলে আপনাকে প্রথমেই সেট করতে হবে আপনি কতটুকু সময় অ্যালাউ করবেন। আবারও বলছি, আইডিয়ালি 2 ঘন্টার বেশি এন্টারটেনমেন্ট পারপাসে হবে না। এর বাইরে যেটা হয় যে বাচ্চাদের ক্লাস থাকে, হয়তো অ্যাসাইনমেন্ট থাকে, গ্রুপ স্টাডির বিষয় থাকতে পারে, অতটুকু আপনি সুপারভাইজড ওয়েতে দিতে পারেন, বাট পার্টিকুলার 2 ঘন্টার বেশি এন্টারটেনমেন্ট না। দিনের মধ্যে একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে যে তোমার জন্য স্ক্রিন টাইম এতক্ষণ, হ্যাঁ, বাকি সময়টুকু হচ্ছে স্ক্রিন ফ্রি টাইম। যেমন হতে পারে এটা তুমি বিকাল বা সন্ধ্যার পর, অথবা তুমি পড়াশোনা শেষ করে তুমি 1 ঘন্টা দেখতে পারো, অথবা এটা ডিভাইডেড আপনি হাফ অ্যান আওয়ার করে দিনে 4 বার দিতে পারেন। তো এভাবে আপনি ভাগ করে দিবেন। যদি সে কোনো দিন তার লিমিট ক্রস করে ফেলে, তাহলে পরদিনের লিমিট থেকে তার মাইনাস হয়ে যাবে ওই সময়টা। ফ্যামিলি মেম্বাররা যখন স্ক্রিন ফ্রি টাইমটা যখন আপনারা বাসায় মেনটেন করবেন, ফ্যামিলির সব মেম্বারই মেনটেন করবেন, বাচ্চা দেখবে না, প্যারেন্টসও দেখবে না। কখনোই বাচ্চার স্ক্রিন টাইম যাতে তার ঘুমের সময়ের সাথে ওভারল্যাপ না করে, তার পড়ার সময়ের সাথে ওভারল্যাপ না করে, তার হেলদি ডায়েটের সাথে ওভারল্যাপ না করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চা আপনার যা করুক না করুক প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাচ্চাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে দেন। সেটা খেলাধুলা হতে পারে, সেটা বাইরে গিয়ে দৌড়ানো হতে পারে, সেটা কোনো সুইমিং, সাইক্লিং, ইট ক্যান বি এনিথিং, বাট ইট শুড বি আ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ধন্যবাদ। এখানে আসলে আমরা প্যারেন্টসরা কিন্তু আসলে আমাদেরকে ব্লেম করা যায়, কারণ আমরা বাচ্চাদেরকে যে 2 ঘন্টা বললাম, আমরা প্যারেন্টসরা তো অল টাইম ডিভাইসের মধ্যে। আমি যদি আমার কথা বলেন, আমার তো বিজনেসটাই অনলাইন বেসড, আমি ফুল টাইম হচ্ছে আমি ডিভাইসে। তো এই ক্ষেত্রে খুব প্রবলেম। না, এখানে আমি আবার বলছি, প্লিজ নিজের দিকে আগে আঙুল তুলবেন না, না, আগে দেখবেন যে ইউ আর ইউজিং দ্য ফোন ফর আ ভ্যালিড রিজন। আপনি বিজনেস করছেন এবং আপনার বাচ্চাদেরকে কিন্তু আপনাকে এই বিষয়টা বোঝাতে হবে যে আমি আমার বিজনেস পারপাসে করছি, তুমি তোমার অ্যাসাইনমেন্ট পারপাসে ফোন নিচ্ছ, তুমি তোমার অনলাইন ক্লাসের জন্য নিচ্ছ, আমি বিজনেস পারপাসে নিচ্ছি। এবং আপনি যখন ফোন ইউজ করছেন, যখন তারা দেখবে যে আমার মা সোশ্যাল মিডিয়া ইউজ করছে না বা আপনার মা আননেসেসারি কোনো কিছু স্ক্রল করছে না, তখন তারাও বুঝতে পারবে যে ফোনের ইউজ 2টা, সেখানে আমার মা তার ভালো কাজটাই করছে। আমারটা তারা বোঝে, আমারটা সে জানে, এবং তারাও নিজেরাও ইউজ টু, তারা তাদের নিজেদের প্ল্যান বা ফোকাসটা ওই রকম রিলেটেড। কিন্তু যেটা হয় যে ওই যে বাচ্চাদের তো অনেক সময়, তাদের কিন্তু অনেক টাইম, তাদেরকে যে এঙ্গেজ রাখা, আমি একটা শর্টকাট ওয়ে যেটা করি সেটা হচ্ছে ওদেরকে টিচার দিই, এটা একটা ভালো কোয়ালিটি টাইম, যেহেতু তাদেরকে পড়ছে এবং তার সাথে বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটিস। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় তারপরেও অনেক সময় থেকে যায়, বিশেষ করে যখন হলিডে হয়, এই যে এখন যে উইন্টার হলিডেটা চলছে, এগুলাতে ওদের এই প্রবলেমটা হয়ে যায় যে আসলে রাখা যায় না, ট্র্যাক রাখা যায় না। ট্র্যাক রাখা আসলে যায় না, না বলে আমরা যদি এভাবে দেখি যে আমরা বাচ্চাদের হবিগুলো আসলে আমরা তৈরি করতে দেইনি, মানে হতে দেইনি, বা আমাদের বাচ্চারা এমন একটা সময় এসেছে যে ওরা যে অফলাইনে যে হবিজ, আমাদের সময় দেখেন আমরা ছোটবেলায় যে ম্যাগাজিনগুলো পড়তাম, ওখানে অনেক সাক্ষাৎকার থাকতো যে আপনার শখ কি, বই পড়া, রান্না করা, মাছ ধরা, বাগান করা, অনেক শখের কথা শুনতাম। কিন্তু এখনকার বাচ্চাদের মুখে কিন্তু এগুলো শোনা যায় না, করে না। এবং ওদের ছাদে গেলে আমি যদি বলি যাও ওটা ছাদে যাবো, ছাদে গিয়ে কী করবো, মানে তারা খেলতেও জানে না। তো এই জায়গাটা আমাদের প্যারেন্টসদেরকে, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আপনি তো স্ক্রিন টাইম তাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছেন 2 ঘন্টা, তাহলে দিন তো হয় 24 ঘন্টায়। তার খাওয়া, পড়া, নামাজ, গোসল, তার পড়াশোনা বা সব কিছু মিলে, না হলে আপনি যদি ঘুম, সব কিছু মিলিয়ে যদি আপনি 12-14 ঘন্টাও ধরেন, তারপরও তো একটা বেশ বড় একটা সময় থাকে যে যেই সময়টা সে ফ্রি। তো ওই সময়টা তো আসলে কিছু একটা তাকে দিতে হবে। এটাই এখন অ্যাজ এ প্যারেন্ট আপনি কি দিতে পারেন? অ্যাজ এ প্যারেন্ট আপনি যেটা সবার প্রথমেই করবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার স্ট্রেংথটাকে আপনি খুঁজে বের করেন, সে কোনটা ভালোবাসে। সব বাচ্চার ভালোবাসার জায়গা একরকম না। কোনো বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে, কোনো বাচ্চা বই পড়তে ভালোবাসে, কেউ হয়তো বাগান করতে ভালোবাসে, কেউ বাইরে হাঁটতে ভালোবাসে। এক একজনের হবি এক এক রকম। তো আপনি আপনার বাচ্চা কোনটাতে ভালোবাসে বা কোনটা ভালো পারে সেটা আপনি আইডেন্টিফাই করেন, তারপর সেটা তাকে আপনি
যতটুকু সম্ভব প্রোভাইড করার চেষ্টা করেন। আপনি এটা ভাববেন না যে আপনার বাচ্চা একদিনেই সে তার হবিতে এত বেশি ইনভলভ হয়ে যাবে যে সে আপনাকে আর জ্বালাবে না, আপনাকে আর কিছুই চাইবে না, বা সে বোর হবে না। সে বোর হোক, সে তার হবিটা তবু শুরু করুক। সে একটা পৃষ্ঠা বই পড়া দিয়েই শুরু করুক না। তারপর দিন তাকে বলেন, ঠিক আছে গতকাল 1 পেজ পড়ছো, আজকে 2টা পেজ পড়ো, এরপর 5টা পেজ পড়ো, যদি তার বই পড়তে ভালো লাগে। যদি সে খেলতে পছন্দ করে তাকে বাইরে পাঠান, তাকে খেলতে দেন, তার জন্য একটা সোসাইটি তৈরি করে দেন, তার জন্য একটা গ্রুপ তৈরি করে দেন। আসলে এটা আমাদের অনেক প্যারেন্টসেরই কমপ্লেন যে বাচ্চা মিশবে কার সাথে, পরিবেশ তো ভালো না। দেখেন, আপনি যদি বলেন যে পরিবেশ ভালো না বলে আপনার বাচ্চাকে আপনি ঘরবন্দি করে রাখেন, সে কিন্তু তখন অন্য নতুন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে, যেটা হচ্ছে অনলাইন যুগ, অনলাইন একটা গ্রুপ। আপনারা বাবা মায়েরা অনেকেই পরিচিত যে বাচ্চারা অনলাইনে গেম খেলতে খেলতে কিন্তু ওদের ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। এবং আমি আমার একটা পার্সোনাল কেস শেয়ার করি। সেই অনলাইন ফ্রেন্ড সার্কেলে আমার এক ক্লায়েন্ট, তাকে এমনভাবে বুলি করা হতো যে তুই পারছিস না, তোর এই মুভটা ভুল ছিল, বা এরকম করে তাকে এমনভাবে বুলি করা হতো, সেইখান থেকে সে সিভিয়ার ডিপ্রেশনে পড়ে যায়। যে আমার অনলাইন ফ্রেন্ডরা, যাকে সে জীবনে দেখেও নাই, যাদের সাথে তার কোনো পার্সোনাল লেনাদেনাও নাই, সেই ফ্রেন্ডরা তাকে বুলি করছে। আপনারা সোশ্যাল মিডিয়া বুলির কথা সবাই জানেন। তো এই বিষয়গুলো কিন্তু তারা ফেস করে। তো আপনি তাকে ভালো পরিবেশ দিতে গিয়ে আসলে আপনি তাকে একটা খারাপ থেকে আরেকটা খারাপে নিয়ে ফেলছেন কিনা এটা একটু খেয়াল করেন। বরং আপনি যখন ফিজিক্যাল একটা গ্রুপের সাথে তাকে যোগ করে দেন, তখন কিন্তু আপনি মনিটর করতে পারেন, আপনার সুপারভিশনটা সহজ হয়। তাকে বের হতে দেন। তাকে, আমরা সবাই জানি যে এই লাইন দুটোর সাথে সবাই পরিচিত, যে সুখে দুঃখে পাপে পুণ্যে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। এই লাইনগুলো আমার মনে হয় আজকালকার যুগে খুবই রিলিভেন্ট। এই কথা, দুটো লাইন যেন আমরা মনে রাখি। ধন্যবাদ। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা আসলে প্যারেন্টিংটা এটা কীরকম, মানে আপনি কোনটাকে করেন, সাপোর্ট করেন, যে রেস্ট্রিক্টেড প্যারেন্টিং নাকি সাপোর্টিভ প্যারেন্টিং? মানে বাচ্চাকে সাপোর্ট দেব, তার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার, এটা তো বলে, হ্যাঁ। আবার কিছু কিছু ক্ষেত্রে তো রেস্ট্রিকশন লাগে, যেমন আমরা যারা ইসলামিক মাইন্ডেড, আমরা যারা একটু চেষ্টা করি যে আমার বাচ্চাটা, হ্যাঁ নামাজ তো ডেফিনেটলি তাকে পড়তে হবে, তাকে মেয়ে হলে হিজাব করতে হবে, কিছু ক্ষেত্রে তো আমাদের রেস্ট্রিকশন আসলে আমরা করতে বাধ্য। তো এখানে তো রেস্ট্রিকশন লাগে, আবার সাপোর্টও দরকার। তো এই ব্যালেন্সটা, এটা কিন্তু আমরা অনেকেই করতে পারছি না। এটা কিভাবে আমরা করতে পারি? ওকে, ব্যালেন্স, আমি শুরুতেই বলেছিলাম যে ব্যালেন্স ইজ দ্য কি এভরিওয়্যার। আপনি যখন আপনার সন্তানের অবশ্যই শাসন প্রয়োজন। শাসন ছাড়া একজন সন্তান বড় হতে পারে না। তেমনি শাসনের বিপরীতে যদি ভালোবাসা না থাকে, তাহলে সেই শাসন মূল্যহীন। সুতরাং আপনাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা করার জন্য আমরা প্যারেন্টিংয়ের 4টা টাইপ আমরা বলি মোটা দাগে। একটা হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং, যেখানে প্যারেন্টস হচ্ছে খুবই কড়া, তারা বাচ্চাকে সবসময় খুব শাসনের মধ্যে রাখেন, বাচ্চার সব কিছুই তারা কন্ট্রোল করতে চান। আরেক ধরনের প্যারেন্টিং হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং, যারা আপনি বললেন যে তারা সব কিছুতেই, হ্যাঁ আমি বাচ্চার সাথে ফ্রেন্ডলি, আমি বাচ্চার বন্ধুর মতো, কিন্তু বন্ধুর তো একটা লিমিট থাকে। বন্ধু যদি সব কিছুতেই পারমিট করে, তাহলে সেই বাচ্চা তো স্পয়েল হয়ে যায়। অ্যান্ড দেন আরেক ধরনের প্যারেন্টিং হচ্ছে ডিসঅর্গানাইজড বা অ্যাভয়েডেন্ট প্যারেন্টিং। অ্যাভয়েডেন্ট প্যারেন্টরা হচ্ছে বাচ্চার কোনো কিছুতেই তারা কোনো খবর রাখে না, তারা পারমিশনেও নাই, তারা কড়াকড়িতেও নাই, তারা অ্যাবসেন্ট প্যারেন্টস। এই 3টা প্যারেন্টিং হচ্ছে খারাপ প্যারেন্টিং স্টাইল। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, যেটা ভালো বা আইডিয়াল যেটা প্যারেন্টিং স্টাইল, সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে আপনাকে শাসন এবং ভালোবাসার একটা ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রাখতে হলে আপনাকে প্রথমে আপনার ফ্যামিলির জন্য যেটা স্ট্যান্ডার্ড, সেটা বাচ্চার সামনে সেট করে দিতে হবে। সেটা হতে পারে যে আমার ফ্যামিলির স্ট্যান্ডার্ড হচ্ছে সবাই মাগরিবের আজানের আগে ঘরে ফিরবে, বাচ্চারা। কারণ আমরা অনেক সময় দেখি, বিশেষ করে ছেলে বাচ্চারা যখন অ্যাডোলেসেন্টে পৌঁছায়, তারা ঘরের বাইরের সাথে রাত 8টা-9টা বেজে যায়, তারা ঘরে আসতে চায় না। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা, এটাকে তারা খুব কুল মনে করে, হ্যাঁ স্মার্টনেস মনে করে। তো সুতরাং এখানে আপনি যদি স্ট্যান্ডার্ড সেট করে দেন, আমার সন্তান অবশ্যই মাগরিবের আগে ঘরে ফিরবে, তাহলে এটা আপনার বাচ্চা এটাতে অভ্যস্ত হবে যে মাগরিবের আগ পর্যন্ত তোমার জন্য কোনো শাসন নাই, এরপর আসলে শাসন আছে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় যে পর্দার একটা বিষয় থাকে, তো আমি আমার ফ্যামিলিতে যেমন আমি আমার বাচ্চাকে পর্দার মধ্যে আনতে চাই, তো আমি যদি তাকে সবসময় একটা খুব খোলামেলা ড্রেস পরে বড় করেছি, আমি তো তাকে অবশ্যই
11-12 বছরের বয়সে এসে বলতে পারবো না তুমি কাভার্ড ড্রেস পরো, আমি তাকে 14-15 থেকে বলতে পারবো না তুমি হিজাব পরো, তুমি বোরকা পরো। তো আমাকে ছোটোবেলা থেকেই কিন্তু এটা দিয়ে দিয়ে অভ্যস্ত করতে হবে। আমি তাকে যেই স্ট্যান্ডার্ডে বড় করতে চাই সেই স্ট্যান্ডার্ডটা আমাকে তৈরি করতে হবে, সেই এনভায়রনমেন্টটা আমাকে তৈরি করতে হবে। আমি যখন এই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবো এবং আমি যখন বলতে পারবো যে আমার ফ্যামিলির রুলস এইটা, সবসময় একটা হায়ারার্কি মনে রাখবেন যে আমি আমার ফ্যামিলি বা আমি নিজের লাইফ কীভাবে আমি কোন ডিরেকশানে আমি এটাকে গাইড করব। আমি একজন অ্যাজ আ মুসলিম আমার লাইফের ডিরেকশন হবে আল্লাহ আমাকে যেভাবে চলতে বলেছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট রুল। আমি দিনের পথে থাকার পরে আমার সেকেন্ড রুল হচ্ছে আমি কিভাবে পছন্দ করি। যেমন এটা একটা সহজ একটা এক্সাম্পল দিই, যেমন আল্লাহ বলেছেন যে তুমি পর্দার মধ্যে থাকো, তাহলে আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি। আল্লাহ বলেছেন তুমি এতটুকু স্পেস তুমি মাহরাম ছাড়া তুমি মুভ করতে পারবা না একা, হ্যাঁ, তাহলে আমি ওইটুকু স্পেস মাহরাম ছাড়া মুভ করবো না। এর আগ পর্যন্ত আমি মাহরাম সহও করতে পারি ছাড়াও করতে পারি, সেটা কিন্তু আমার চয়েস। তাহলে প্রথমে আল্লাহর দেখানো রাস্তা, দেন আমার নিজের চয়েস, এরপরে তৃতীয় হবে হচ্ছে আমার স্পাউস, আমার বাচ্চা, আমার প্যারেন্টস, আমার এই ক্লোজ কয়েকজন মানুষ। এরপর ফোর্থ হবে হচ্ছে আমার ফ্যামিলি এবং আদার রিলেটিভস, এবং সবার শেষে হচ্ছে সোসাইটি। আমি যদি এই সিরিয়ালে আমি প্রায়োরিটি দিয়ে আমার কাজগুলো সেট করি তাহলে আমার জন্য ডিরেকশন তৈরি করা সহজ। তবে আমি যাই করি না কেন অবশ্যই ছোটোবেলা থেকে এই আইডিওলজিটা আমার পরিবারে কিন্তু এই এনভায়রনমেন্টটা আমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আমার কাছে যেটা প্রবলেম্যাটিক মনে হয় যে আমরা যত প্যারেন্টিং ভিডিওস দেখি, বিভিন্ন প্যারেন্টিং টিপস দেখি, সবই কিন্তু ওয়েস্ট থেকে ধার করা, মানে লিটারালি ওয়েস্টের ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করে তারপর আমাদেরকে বলে দিচ্ছে এবং সব কিছুতে সমস্ত দায় কিন্তু প্যারেন্টের উপর চাপিয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে প্যারেন্টরা আমাদের আগের জেনারেশনের থেকে, আমরা এই জেনারেশনের প্যারেন্টরা একটু বেশি প্রেশারে থাকে। কোন দিক থেকে? আমরা তো ছোটোবেলায় ডিভাইসে ছিলাম না, আমরা আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল অ্যান্ড আমরা খুব ম্যানেজেবল ছিলাম। আমরা আমাদের মানে বড়দের কথা শোনা বা আদব কায়দা, এটা ওই সময়ের সোসাইটিতেই ছিল। সবাই আমরা এরকমই ছিলাম যে খুব মানে এখন যেই জিনিসগুলো খুব ইজি মনে হয় যে বেয়াদব ধরাই হয় না, আমরা কিন্তু ছোটোবেলায় ওগুলো ভাবতেও পারতাম না। তো এখনকার যুগে তো অলরেডি একটা প্যারেন্ট দেখা যায় যে তার এখন দ্রব্যমূল্য তো অনেক বেশি, তো দেখা যায় যে দুজনকেই কাজ করতে হয়, দুজনকেই অনেক কিছু মানে পরিবারের অর্থনৈতিক দিক থেকেই অনেকখানি স্ট্রেস থাকতে হয়। তারপরে হচ্ছে এখনকার যে যেটা বললাম যে আমরা ভাবি যে এই ব্যাপারগুলো কীভাবে বলতে পারলো, এইভাবে কিভাবে রিয়্যাক্ট করা পসিবল, কিন্তু বাচ্চাদের কাছে মনে হচ্ছে এইভাবেই বলাটা স্বাভাবিক, মানে প্যারেন্টদেরকেই শাসন করবে হচ্ছে বাচ্চারা, এরকম। তো আমরা আসলে সেই দিক থেকেই যাচ্ছি। কিন্তু এখনকার যে প্যারেন্টিং যে ভিডিওসগুলো, তাদের কিন্তু কখনোই আমি দেখি না যে প্যারেন্টের সাপোর্টে কিছু বলছে। কিন্তু আমরা তো প্রবলেমগুলো কি বেশি ফেস করছে প্যারেন্টরা না, আমরা তো অনেক বেশি স্ট্রেসড বাচ্চাদেরকে নিয়ে, যে ও কার সাথে মিশলো, ওর যে সার্কেলটা এটা ভালো হলো কিনা। ওই যে আপনি যেটা বললেন যে তাকে ওটা দেখতে গিয়ে আবার দেখা যাচ্ছে অনলাইনে সে ঢুকে যাচ্ছে, তাকে কিভাবে বড় করবো এটা নিয়ে তো আমরা অনেক বেশি স্ট্রেস থাকি। আবার সেই বাচ্চাটাও দেখা যাচ্ছে যে ঠিক ওইভাবে আমরা চাইলেও বড় করতে পারছি না ডিভাইস ছাড়া, তাকে আমাকে ডিভাইস দিতেই হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বর্তমান যুগের প্যারেন্টিংটা আসলে কীরকম হওয়া উচিত, বা এইরকম রিসোর্সগুলো আমরা কোথায় পেতে পারি? খুব মানে আমার মনে হয় যে আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু থাকতো যে ইসলামিক প্যারেন্টিংটা। আসলে ইসলামিক প্যারেন্টিং যেটা হচ্ছে সব কিছু তো আমাদের পবিত্র কুরআন এবং হাদিসেই আমরা একটা গাইডেন্স পেয়ে যাই। তারপরও সময়ের সাথে সাথে কিছু জিনিস নতুন করে আসলে আসে, যেটা পরবর্তীতে যে আমরা জানি যে আমরা আলেমদের থেকে এটার জন্য ফতোয়া নিতে পারি বা এই বিষয়। তো আমি ওই অত কঠিন দিকে যাচ্ছি না, আমি খুব সহজ ভাষায় যদি বলি আপনাকে। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যা করি বা যা দেখি বেশিরভাগই ওয়েস্ট থেকে ট্রান্সলেটেড। হ্যাঁ, এটার কারণ অবশ্যই তারা আসলে আমাদের থেকে অনেক অ্যাডভান্সড, এবং তারা যা বলেন আসলে গ্লোবালি কিছু বিষয় তো ইউনিভার্সাল। যে বিষয়গুলো ইউনিভার্সাল সেগুলো সবার জন্যই প্রযোজ্য। যেমন আমরা যে প্যারেন্টিংয়ের যে একটা টাইপ বললাম, এটা মোরাললেস সব জায়গাতেই একই এবং সবার জন্যই প্রযোজ্য যে আপনাকে শাসন এবং আদরের ব্যালেন্স করতে হবে। এখন পার্থক্যটা কোথায়? কেন ওয়েস্টের সব কিছু আমরা অ্যাডাপ্ট করতে পারবো না? এইখানেই হচ্ছে আপনার রিলিজিয়ন এবং আপনার কালচার। আপনি মুসলিম, আপনি বাঙালি, বা আপনি এই এশিয়ান সাবকন্টিনেন্টের প্যারেন্ট, আপনি অবশ্যই একজন ওয়েস্টার্ন প্যারেন্টের মতো হবেন না। কোন দিক থেকে হবেন না? আমি এমন একাধিক কেস পেয়েছি যারা
মানে যারা দেশের বাইরে থাকেন বা যখন দেশে এসেছেন তখন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করেছেন, কারণ আপনারা জানেন যে ওখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও খুব টাইম কনজিউমিং। তো আমাদের এবং সবচেয়ে বড় কথা সাইকিয়াট্রিস্ট কনসালটেশনগুলো দেশের ডক্টরের সাথে ওরা যেভাবে ফ্রিলি ওপেন আপ করতে পারে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে না, সেটা আসলে ওয়েস্টে এটা হয় না। তো যখন তারা বাচ্চাগুলোকে নিয়ে প্যারেন্টসরা আসেন, আমরা খুব কমনলি যেটা পাই সেটা হচ্ছে বাচ্চাটা কোনোভাবে যদি 18তে পা দিতে পারলো তখন থেকে সে বলে আই এম অ্যান অ্যাডাল্ট, তুমি আমাকে ফোর্স করতে পারবে না, তুমি আমাকে কোনো কিছুর কথা বলতে পারবে না। হ্যাঁ, আমি অ্যাডাল্ট, আমার ডিসিশন আমি নিব। বাবা মা যদি শাউট করে বা রাগ করে যদি গায়ে হাত তোলে, তারা 999-এ ফোন দিয়ে দেয় যে আমার প্যারেন্টস আমাকে অ্যাবিউজ করছে, এবং এই কেসটা আমি দেশেও পেয়েছি। তো খুবই দুঃখজনক যে একজন বা একটা সন্তান তার পিতামাতার শাসনকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে হেল্প চাচ্ছে একটা তৃতীয় পক্ষের। তো এটা যখন আসলে ওয়েস্ট থেকে আমরা সব কিছু কপি করব, তখন না আসলে এই বিষয়গুলোই হবে। তা এই জন্যই আমি বারবার যেটা এমফ্যাসিস দিই যে আপনার ফ্যামিলি, আপনি এবং আপনার স্পাউস মিলে যে ফ্যামিলিটাকে দাঁড়া করাচ্ছেন, একটা ভ্যালুজের উপর দাঁড়া করান। আপনি ছোটোবেলা থেকে বাচ্চার মধ্যে এটা গ্রো করে দেন যে আমি তোমাকে শাসন করব, কারণ এই শাসন তোমার ভালোর জন্য এবং আমি তোমাকে ভালোবাসি। দিন শেষে যাতে বাচ্চাটা এই সেন্সটা নিয়ে ঘুমাতে যায় যে আমার মা আমাকে ভালোবাসে, এটা আমার আশ্রয়ের জায়গা, আমার বাবা আমাকে ভালোবাসে, আমার আশ্রয়স্থল এটা। তো সেই জন্য আমরা কখনোই ওয়েস্ট থেকে সম্পূর্ণ আমরা এটাকে ট্রান্সলেট করে নিয়ে আসবো না। আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা আমি কিছুক্ষণ আগে যে হায়ারার্কি বললাম, আমি আমার দিনের পথে থেকে এরপরে আমি আমার নিজের এবং আমার স্পাউসের সাথে মিলে আমি আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা যাতে সেট করে দিই। আর প্রত্যেকের সিচুয়েশন তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট। প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা প্যারেন্ট ইউনিক। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা না বললেই না, যে আপনি বলছিলেন যে প্যারেন্টসের দিকে আঙ্গুল তোলা হয় যে ইউ আর রং, ইউর প্যারেন্টিং ইজ রং। তো প্যারেন্টিং তো হালের কনসেপ্ট, এর আগেও তো বছরের পর বছর, যুগের পরে যুগ সন্তানকে লালন পালন করে পিতা মাতারা বড় করেছেন, সেই সন্তানরাই আজকের এই আমরা। তাহলে প্যারেন্টিংয়ে আসলে প্যারেন্টিং কোনো গদ বাঁধা নিয়ম না বা কোনো সিলেবাস না যেটা পড়ে আপনি বাচ্চাকে লালন পালন করবেন। আমি বলেছি যে কিছু বিষয় ইউনিভার্সাল, সেটা সব সময়কার জন্য সবার জন্যই প্রযোজ্য, কিন্তু দিন শেষে বেশিরভাগ জিনিসই ইউনিক, আপনারটা আপনার জন্য আলাদা। একই প্যারেন্ট যখন দুটো বাচ্চাকে একসাথে লালন পালন করে, সেই দুটো বাচ্চা একই পিতা এবং একই মাতার অথরিটিতে একই পরিবেশে একই রকম খাবার খেয়ে বড় হয়। তার মধ্যে একটা বাচ্চা দেখা যায় খুব বাধ্য, খুব অবিডিয়েন্ট, খুব সোশ্যাল, খুব ইন্টেলিজেন্ট, এভাবে বড় হয়। আবার দেখা যায় একটা বাচ্চা হয়তো খুব ডিসঅবিডিয়েন্ট, অবাধ্যতা করে, মুখে মুখে তর্ক করে, কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে। তো এই বিষয়গুলো কিন্তু দেখেন একই এনভায়রনমেন্টে বড় হওয়া সত্ত্বেও দুটো বাচ্চা দুই রকম আউটকাম আসছে। তাহলে এইখানে কিন্তু প্যারেন্টসকে একটু অ্যালার্ম থাকতে হবে যে আমার কোন বাচ্চাটা কোন দিকে যাচ্ছে। তাহলে যেই বাচ্চাটা হয়তো আমার একই পরিবেশে থেকেও একটু বিপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে আমি একটু এক্সট্রা কেয়ার দেবো, এক্সট্রা এফোর্ট দিব, তাকে আমি অবজারভেশনে রাখবো। আর যাকে হয়তো একটু কম এফোর্ট দিলেও চলে, তাকে আমি কম এফোর্ট দিব, কিন্তু দিন শেষে আমি তাকে একটা কথা যাতে বলতে ভুলে না যাই যে আমি তোমাকে সমান ভালোবাসি, তোমাকে আমি সমান মনোযোগ দেই, কিন্তু ওর এই জায়গাগুলোতে একটু হেল্প দরকার, সেজন্য আমি ওকে এক্সট্রা সময় দিচ্ছি। যে একটা বাচ্চা দুর্বল হলে তাকে আপনি পড়াচ্ছেন, বেশি সময় দিচ্ছেন, আর একটা বাচ্চা হয়তো একটু স্ট্রং, তাকে আপনি দিচ্ছেন না। সেই বাচ্চাটার মধ্যে যাতে এটা গ্রো না করে যে মা তো আমাকে সময়ই দেয় না, বাবা তো আমাকে সময়ই দেয় না, শুধু ছোটো ভাইকে নিয়ে, ছোটো বোনকে নিয়ে পড়ে থাকে। তো সেজন্য আপনি বড় বাচ্চাটাকে অ্যাট দ্য সেম টাইম, বা অন্য বাচ্চাটাকে যে বাচ্চাটা কম্পারেটিভলি স্ট্রঙ্গার, ওকে আপনি অ্যাট দ্য সেম টাইম বলবেন যে আই অ্যাম উইথ ইউ, কিন্তু ও আরেকজন একটু উইক বলে ওকে আমার বেশি প্রয়োজন হচ্ছে। সুতরাং ব্যালেন্স করবেন, ব্যালেন্স এভরিওয়্যার, আপনার কাজ এবং আপনার পরিবারে ব্যালেন্স, আপনার সন্তানদের মধ্যে ব্যালেন্স, স্পাউসের সাথে রিলেশনশিপে ব্যালেন্স, সব জায়গাতে ব্যালেন্সটা হচ্ছে মূল চাবিকাঠি। আচ্ছা, আর এখনকার আপনার যে কেসগুলো আসে, এগুলোতে কি মনোযোগের অভাব বা এই টাইপ কোনো কেসকে আপনারা ডিল করেন কিনা, বা সেখানে সলিউশনটা কি হয়? যে এখনকার বাচ্চারা যে স্ক্রিন অ্যাডিকশনের পরেই এই ব্যাপারটা খুব বেশি হয়, যে মনোযোগটা থাকে না, পড়ালেখায় মনোযোগ ধরে কিছুতেই কোনো কাজে ফোকাস করতে পারে না, সেক্ষেত্রে কি ধরনের কাজগুলো আমরা ওদেরকে করতে দিব? আচ্ছা, ফোকাস ধরে না রাখতে পারার বিষয়টা ইদানিং খুবই বেশি, তার কারণ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। কারণ স্ক্রিনে আপনি যখন তাকিয়ে থাকছেন, আপনার কিন্তু ফ্রিকোয়েন্টলি কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, এবং কন্টেন্টগুলো এত বেশি গ্র্যাবিং যে আপনি হয়তো এখনই খুব হাসতে হাসতে ফেটে পড়ছেন, আবার পরের কন্টেন্টে হয়তো খুব স্যাড একটা কন্টেন্ট। তো আপনি কিন্তু ধরে রাখতে গেলে আপনার ব্রেনকে খুব ফ্রিকোয়েন্টলি শিফট করতে হয়, ফোকাসটা, অ্যাটেনশনটা শিফট করতে হয়, যার কারণে টোটাল অ্যাটেনশন স্প্যানটা কমে যায়। এবং ইন্টারেস্টিংলি আপনারা সবাই জানেন যে
ফেসবুক, ইউটিউব, টিকটক এরা কিন্তু এই অ্যালগোরিদমটাকে বেস করেই ওদের কন্টেন্ট বানায় যে মানুষের অ্যাটেনশন স্প্যান এতটুকু, 3 সেকেন্ডের বেশি মানুষকে ধরে রাখতে হলে আমাকে আরেকটু বেশি অ্যাট্রাক্টিং কিছু করতে হবে, এই ধরনের টাইটেল দিতে হবে, এই ধরনের অ্যাট্রাকটিভ কস্টিউম দিতে হবে, এটসেট্রা। তো ও আপনাকে জানে, আপনাকে রিড করতে পারে, আপনাকে দিয়েও বিজনেস করে নিচ্ছে, আর আপনি কি করছেন? আপনার অ্যাটেনশন স্প্যান ওর পাল্লায় পরে হারিয়ে ফেলছেন। নিজেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। অবশ্যই ডিভাইস কন্ট্রোল করতে হবে। আবারও বলছি, ডিভাইসে টাইম লিমিটের চেয়ে বেশি আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না, যে আপনি অবশ্যই দেখবেন কিন্তু নির্দিষ্ট সময়ে। এবং বাচ্চাদেরকে আসলে উৎসাহ দিবেন যাতে তারা রিল, শর্টস বা যে কোনো ছোটো কন্টেন্ট না দেখে তারা যাতে একটু লঙ্গার কন্টেন্ট দেখে। হ্যাঁ, লাইক কোনো একটা কার্টুন দেখছে, একটা ভালো কার্টুন, আমি অবশ্যই যা বলবো সেটা অবশ্যই ভালো কোনো কিছুর কথা ইন্ডিকেট করব, এবং প্যারেন্টসের সুপারভিশনে। তো সে ভালো কার্টুন দেখছে, ভালো কোনো একটা মুভি দেখছে, ভালো একটা সিরিজ দেখছে, বা ছোট্ট একটা এপিসোড দেখছে, যেটা দেখছে সে বারবার টেনে দেখছে না, সে যা দেখছে কমপ্লিটলি দেখে শেষ করছে, অথবা একটা নির্দিষ্ট সময় অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট সে টানা দেখছে, এইটুকু প্র্যাকটিসটা রাখার চেষ্টা করব। আর অবশ্যই স্ক্রিনটা না দেওয়ারই চেষ্টা করবো, যতটুকু দিব এই প্র্যাকটিসটা যাতে থাকে। এরপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা শুধু বাচ্চাদের জন্য না, আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আমরা কখন আসলে আগে মাল্টিটাস্কিংকে উৎসাহ দেওয়া হতো, কিন্তু এখন মাল্টিটাস্কিংকে নিরুৎসাহিত করা হয়। 1 টাস্ক অ্যাট আ টাইম, যখন যেই কাজটা করছি সম্পূর্ণ কনসেন্ট্রেশন সেটার মধ্যে। আমি কথা বলতে বলতে ফোন স্ক্রল করব না, আমি যখন কথা বলছি সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবো, তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখবো, আমি নিজে কথার রেসপন্স করব। আমি যখন খাচ্ছি আমি ফোন হাতে রাখবো না। আমি খাওয়ার সময় খাওয়ার টেস্টটা ফিল করব, আমি খাওয়ার গন্ধটা নিব। আমি যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমি আশপাশের রাস্তাটা দেখব, বাতাসে গাছ দোল খাচ্ছে, হাসি খুশি মানুষ হেঁটে যাচ্ছে, হ্যাঁ, আমার গায়ে হালকা সূর্যের আলো লাগছে, শীতের মিষ্টি রোদ এসে লাগছে। তো এই যে আমি যখন যেই মোমেন্টে আছি সেই মোমেন্টটাকে আমার হ্যাঁ। 5টা সেন্স দিয়ে আমি ফিল করব, তখন আমার অ্যাটেনশন স্প্যান বাড়বে, আমার কনসেন্ট্রেশন বাড়বে, এবং আলটিমেটলি আমার ওভারঅল মেমোরি ইমপ্রুভ করবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনি যে বলেছিলেন যে সুডোকু বা এই ধরনের কিছু, হ্যাঁ, ডেফিনেটলি আমরা সুডোকু, পাজল, যে শব্দ রুবিক কিউব, রুবিক্স কিউব, এই ধরনের যেগুলো হচ্ছে যেই এক্সারসাইজগুলো মেন্টাল এক্সারসাইজ বলি আমরা এগুলোকে, এই মেন্টাল এক্সারসাইজগুলোকে আমরা এনশিওর করবো। শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, কিন্তু বড়দের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। বিশেষ করে আপনাদের অনেকের ঘরেই আমাদের সিনিয়র পপুলেশন যারা আছেন, দাদি নানি, দাদা দাদি, নানা নানি, অথবা শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে ওনাদেরকে হাতেও কিন্তু আপনারা মোবাইল বা টিভি তুলে না দিয়ে ওনাদের হাতে যদি আপনারা পেপার তুলে দেন, আপনারা বই তুলে দেন, হ্যাঁ, তারপর কিছু ক্রসওয়ার্ড বা পাজল পাওয়া যায়, এইরকম অনেক কিছু যদি তুলে দেন, তাহলে কিন্তু তাদের মেন্টাল এক্সারসাইজ হবে, যেটা তাদেরকে কিন্তু তাদের বয়সকালে যে ভুলে যাওয়ার প্রবণতা সেখান থেকেও কিছুটা হলেও হয়তো প্রিভেন্ট করবে ইনশাল্লাহ। মডেস্ট কালেকশন তো মূলত একটা বিজনেস পেজ, এবং এখানে আমাদের একটা লার্জ অডিয়েন্স হচ্ছে আমরা উইমেন। তো আমি সেজন্যই ভাবছিলাম যে একটা পডকাস্ট করে আপুকে আমন্ত্রণ জানানো, যাতে আমরা কিছুটা বেনিফিটেড হই আপুর কাছ থেকে। এই পডকাস্টের ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের এখানে নক করবে না, কাইন্ডলি আপুর কোনো কনসালটেশনের জন্য আপুর পেজে নক করতে পারেন। আপনার ব্যস্ত সময়ের ফাঁকে যে আপনি আমাদের পডকাস্টে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ, এবং মডেস্ট কালেকশনের যারা ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবশেষে মডেস্ট কালেকশনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার। অসংখ্য ধন্যবাদ।